আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচনের নামে মানুষ হত্যাকারীরাই জঙ্গিবাদের হোতা, বিচার হবে বিএনপির, ওয়াশিংটনে বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতা হান্নান শাহর 4 দফা জানাজা, দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা, গাজীপুরে কাল দাফন। সরকার উৎখাতের ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট, মালামাল ক্রোকের নির্দেশ। অক্টোবরে আবারও কমছে জ্বালানি তেলের দাম, জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রভাব যেন পড়ে সব সেক্টরে, পরামর্শ বিশ্লেষকদের। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালিয়ে বহু জঙ্গিকে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনী, সত্যতা অস্বীকার ইসলামাবাদের। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেখছিলেন। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। জঙ্গিবাদী মদতদাতা, যুদ্ধাপরাধীদের রক্ষাকারী এবং পেট্রোল বোমা নিয়ে মানুষ হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ওয়াশিংটনে প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারার কারণেই তারা আসামি। এদিকে কাল শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ওয়াশিংটনের ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জন্মদিনে কেক কাটার কথা থাকলেও সব্যসাচী লেখক কবি শামসুল হকের মৃত্যুর কারণে কোনো আনুষ্ঠানিকতা করেননি। এ প্রসঙ্গে তিনি জানান, জন্মদিন পালন নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। তার একমাত্র লক্ষ্য বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং দেশের সাধারণ জনগণের মুখে হাসি ফোটানো। ওনার সঙ্গে আমি দেখা করতে যাই হাসপাতালে, ওনার সঙ্গে যখন কথা বলি, আসলে তখন আমার মনে হয়নি যে উনি চলে যাবেন। বেশ উনি এত মনের জোর ছিল। এ সময় প্রধানমন্ত্রী সংকটের সময়ে প্রবাসীদের সাহসী ভূমিকার কথাও তুলে ধরেন। জঙ্গিবাদের মদতদাতা ও সন্ত্রাসীদের লালনকারীদের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। কাজে জঙ্গিদের মদত দেওয়া, খুন করা, মানুষ পড়ানো না, যুদ্ধ অপরাধীদের বাঁচানোর চেষ্টা, এই সমস্ত অপরাধী যারা অপরাধী তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশে আমরা করব। প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, অপরাধীদের বিচার হচ্ছে, জাতির জনকের হত্যার বিচার হচ্ছে, জাতীয় 4 নেতার হত্যার বিচার সহ সব হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। দেশ বিরোধীদের ঠাঁই আর স্বাধীন বাংলাদেশে হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা সবাইকে নিয়ে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ প্রত্যেকে সবাইকে মিলে কিন্তু এক হয়ে এই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। এবং আজকে জনগণ কিন্তু সচেতন, কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রবাসীদের আরও বেশি করে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হবার আহ্বান জানান। প্রায় 2 সপ্তাহের সফর শেষে শুক্রবার বিকেলে দেশে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন। ঢাকা 4 দফা জানাজার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর মৃতদেহ রাখা হয়েছে সিএমএইচের হিমঘরে। শুক্রবার গাজীপুরে আরও 3 দফা জানাজার পর দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। হান্নান শাহের মৃত্যুতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা উপলব্ধি করছেন তার সহযোদ্ধারা। ঢাকায় হান্নান শাহর প্রথম জানাজাটি হয় মহাখালীর ডিওএইচএস মসজিদে। এতে অংশ নেন তার সেনা জীবনের সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দারা। উনি একজন অত্যন্ত সত্যবাদী, সাহসী, ধর্মের মানুষ ছিলেন। তিনি সবসময় সঠিক কথা বলতে সাহস করে বলতেন। রাজনীতিতে উত্থান পতন আছে, কিন্তু তিনি ওটাকে নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন বলে মনে হয় না। উনি যতদূর সম্ভব উনি দেশকে সার্ভ করে গেছেন। এত দক্ষ জ্যেষ্ঠ একজন নেতা চলে যাওয়া তো অবশ্যই একটা শূন্যতা তো হলোই। ওনার সবচেয়ে বড় ছিল যে উনি স্পষ্টভাষী এবং নীতিতে বিশ্বাস করতেন। পরে হান্নান শাহর লাশ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতারা, ছিলেন বিএনপি ও 20 দলের সিনিয়র নেতারাও। জাতীয় সংসদের হুইপ, ডেপুটি স্পিকার এবং বিরোধী দলের পক্ষ থেকেও হান্নান শাহর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওনার চলাফেরা যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করব আপনারা যেন ওনাকে ক্ষমা করে দেন। 11 সময় রাজনীতিতে যে একটি অসৎ চক্র আসছিল, সেই সময় তিনি সাহসিকতার সহিত যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। দল মত নির্বিশেষে সেই সময় তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, সেটা আমাদের গণতন্ত্রের জন্য আমি মনে করি যথেষ্ট উপকার ছিল এবং আমাদের সব দলের জন্য সেটা একটা অনুকরণীয় হয়ে থাকবে। জাতীয় সংসদ ভবন থেকে লাশ নেওয়া হয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। শরিক হন বিপুল সংখ্যক নেতাকর্মী। দলীয় পতাকা দিয়ে সম্মান জানানোর পাশাপাশি হান্নান শাহর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয় দলের পক্ষ থেকে। বাংলাদেশ যখন গণতন্ত্রের সংকটে পড়েছিল 11 সেই অবৈধ সরকারের পরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি এই ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। 111-এর পরে তিনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন এবং তিনি এই দলে যোগদানের পর থেকে এই পর্যন্ত তিনি এই দলকে অত্যন্ত আন্তরিকভাবে এবং সাহসের সাথে দলের নেতৃত্ব দিয়েছেন। বাদ আসর মহাখালীর গাউসুল আজম মসজিদে এদিনের শেষ জানাজায় অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর লাশ নিয়ে যাওয়া হয় সিএমএইচের হিমঘরে। শুক্রবার বাদ জুমা গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আসম হান্নান শাহকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সাথে মালামাল জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি এই আদেশ দেন। 31 আগস্ট তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় ডিবির ইন্সপেক্টর এমদাদ হোসেন তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিয়ে গ্রেফতারের আবেদন করেন। আজ নির্ধারিত তারিখে আদালত চার্জশিট আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগে বলা হয়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারেক রহমান। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগমনের সফল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনার ৭০তম জন্মদিনের আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে অনেক দিয়েছেন, তার ন্যূনতম প্রতিদান হিসেবে শুক্রবার দেশে ফেরার সময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশ মানতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির সভায় মোহাম্মদ নাসিম বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে পাকিস্তান, তাই আওয়ামী লীগের সম্মেলনে তাদের দাওয়াত দেওয়ার প্রশ্নই ওঠে না। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ডক্টর মোশাররফ বলেন, ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি আজ হুমকির মুখে। আকাশ সংস্কৃতির কুপ্রভাব থেকে দেশের সংস্কৃতির রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংস্কৃতি মনাদের হাতে জিসাসের পদক তুলে দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কৃষকদের কৃষি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে কৃষিবিদ, কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধনকালে এই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কৃষি উৎপাদনকে স্থায়ী ও টেকসই করতে হবে। এজন্য কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ সেবার মান উন্নয়ন করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, কৃষি খাতে অর্জিত সাফল্য ধরে রাখতে হলে কৃষি উৎপাদন ও বিপণনে বহুমুখীকরণের বিকল্প নেই। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বহুমুখীকরণ প্রক্রিয়া জোরদার করতে হবে এবং আধুনিক প্রযুক্তি ও বিপণন ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে বলেও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমানোর প্রক্রিয়া চলছে। অক্টোবরে তেলের দাম আবারও কমানো হবে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমানোর পাশাপাশি তার প্রভাব যেন সব ক্ষেত্রে পড়ে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববাজারে ব্যাপক দরপতনে সব মহল থেকেই জ্বালানি তেলের দাম কমানোর দাবি দীর্ঘদিনের। এরপর সরকার ৩ ধাপে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয়। গত এপ্রিলে ১০ টাকা করে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। সেই অনুযায়ী বর্তমানে অকটেন ৮৯ টাকা, পেট্রোল ৮৬ টাকা, ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। কিন্তু এর ৪ মাস পেরিয়ে গেলেও আর তেলের দাম কমানো হয়নি। অবশ্যই সরকারের উচিত তেলের দাম কমানো। সেক্ষেত্রে আমাদের তেলের ৫০ টাকা লিটার করা উচিত অকটেন সর্বোচ্চ। এখন গভর্নমেন্ট আর উল্টা গ্যাসের দাম বাড়াইতেছে, তেলের দাম কমাইতেছে না। এটা সবার জন্যই দুঃখজনক। যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল, তাই দ্বিতীয় দফায় আবারও তেলের দাম ১০ টাকা করে কমানোর আশ্বাস দিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। হ্যাঁ, আমরা আশাবাদী যে আগামীতে হয়তো তেলের দাম নিয়ে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। তবে বিশ্লেষকরা বলছেন, আগের দফায় তেলের দাম কমালেও পরিবহন ভাড়া কমানো হয়নি, ফলে একটি মহল সুবিধা ভোগ করছে। সরকারের যতটুকু বাড়ালো সেখানে দেখা গেল যে পরিবহনে সেটা সমন্বয় হলো না, ভাড়া কমলো না। আবার দেখা গেল যে সিএনজির ভাড়া বাড়লো, কিন্তু তেলচালিত পরিবহনের ভাড়াও বাড়িয়ে নিল তারা। কিন্তু না কমায় যে সরকারের লাভ হয়, সেই লাভটা যে মানুষের লাভে রূপান্তরিত করার যে কৌশল, সেটা নেবে না। দীপন ধাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। চাকরির আবেদন, স্কুল কলেজে ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন কাজ করতে পারছেন না জনগণ। দ্রুত সমস্যার সমাধান চান তারা। জন্ম নিবন্ধন কার্যালয় জানিয়েছে, জনবলের অভাবেই এই কার্যক্রম স্লথের কারণ। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার আইন রয়েছে। আর এ লক্ষ্যকে সামনে রেখে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ২০০৭ সালে জন্ম মৃত্যু নিবন্ধন ডাটাবেস তৈরির প্রকল্প শুরু হয়। এরই মধ্যে ১৪,৭০,০০,০০০ লাখেরও বেশি নাগরিকের ডাটা সংগ্রহ করা হয়েছে এই ডাটাবেজে। প্রকল্পটির কাজ বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবার পরই ঝিমিয়ে পড়ে এর কার্যক্রম। আসলে আমাদের এটা আগে প্রজেক্ট ছিল, এখন প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, মানে যে নিয়োগটা যারা কাজ করবে আর কি, তো নিয়োগটা প্রক্রিয়াধীন আছে। তো ওনাদের এই প্রক্রিয়াধীন যে নিয়োগ, এটা না হতে তো আপনার কাজ হবে না, অনেক সময় লাগবে। এটা এখানে বলতেছে বর্তমানে প্রজেক্ট বন্ধ, সরকারি যে প্রকল্প ছিল সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে এই কাজগুলি করতে মেন পাওয়ার নাই। ১ আগস্টে জমা দিয়ে গেছি, তো আমাকে বলছিল যে ১ মাস ১.৫ মাসের ভিতরে ফাইল নেবেন, কিন্তু আমি এখনও পাইতেছি না জিনিসটা। এই আর কি, মানে আজকে আবার আসছি কারণ লোকটা আমার চাকরিতে যাবে। এটা তো পুলিশে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু এটা আমার ইমার্জেন্সি দরকার। এখন আমি তো কী করবো আমি বুঝতেই পারতেছি না যে আমি এটা এখন কোথায় কী করব, কাকে বলবো। চুক্তিভিত্তিক কর্মচারীদের সরকারি চাকুরিতে স্থলাভিষিক্তের আশ্বাস থাকলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও তার হয়নি। এমনকি নতুন জনবলও নিয়োগ দেওয়া হয়নি। সাথে সরকারের কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষ চিঠি লেখার পরও সেটার আসলে কোনো এখনও গ্রহণযোগ্য মতামত পাওয়া যায়নি। আসলে তাদের আসলে আশ্বাস বা যেটা সত্যিকার আশ্বাস সেভাবে কিছু পাওয়া যায়নি। তো এর ফলে যে আমাদের যারা স্টাফ যারা রয়েছেন বা কর্মী, তাদের মনোবল অনেকটাই ভেঙে যায়। কারণ 3 মাস ধরে, প্রায় 3.5 মাস তাদের কোনো বেতন নেই, এবং তারা যে গত ঈদ উল আজহা গিয়েছে সেখানেও তারা কোনো বেতন বোনাস পাননি। মেইনলি দেখা যাচ্ছে কর্মীদের মধ্যে একটা হতাশার কারণেই এই সমস্যাটা হচ্ছে আর কি। এদিকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল জানান, জনবল ঘাটতির কারণে মেয়াদ শেষ হওয়া চুক্তিভিত্তিক কর্মচারীদের দিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অত্যাবশ্যকীয় সার্ভিস এবং অত্যাবশ্যকীয় জনবলের বিবেচনায় 6 জন, 1 জন কর্মকর্তা এবং 5 জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এইটা সরকার কর্তৃক এটা গৃহীত হয় নাই। সরকার পরামর্শ দিয়েছে খুব দ্রুত জনবল নিয়োগের জন্য। অভিজ্ঞতার তো বিকল্প নাই, অভিজ্ঞতা সম্পন্ন লোকেই তো প্রেফারেন্স দেওয়া হয় চাকরির যে কোনো নিয়োগের ক্ষেত্রে। সঙ্গত কারণেই সেখানে যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয় তখনও তো অভিজ্ঞতা চাওয়া হয়। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত জনবল নিয়োগ দেওয়া জরুরি বলেও মনে করেন জন্ম মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল শেখ মুজিবুর রহমান। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবার আচমকাই পাকিস্তান সীমান্তে অভিযান চালিয়েছে ভারত। একে পাকিস্তান সীমান্তের ভেতরে জঙ্গি দমনে নিয়ন্ত্রিত অভিযান বলছে ভারতের সেনাবাহিনী। এতে নিহত হয়েছে বহু জঙ্গি। তবে এই দাবি অস্বীকার করে পাকিস্তানের অভিযোগ, বিনা উস্কানিতে সীমান্তে ভারতের গোলাবর্ষণে 2 সেনা নিহত হয়েছে।
থমথমে উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক বা নিয়ন্ত্রিত অভিযান চালায় ভারত। 29 সেপ্টেম্বর রাত 2:30টায় পাক ভারত সীমান্তের ভেতরে ঢুকে ভারতের হেলিকপ্টার। প্যারাট্রুপারদের অভিযানে জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি হত্যা করা হয় জঙ্গি ও তাদের সহযোগীদের। সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানান ভারতের সেনা কর্মকর্তা রণবীর সিং। Operations were basically focused to ensure that these terrorists do not succeed in their design of infiltration and carrying out destruction and endangering the lives of citizens of our country. এই সেনা কর্মকর্তার দাবি, জঙ্গিরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়ে ভারতে হামলার পরিকল্পনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অনুপ্রবেশকারী ও জঙ্গি মোকাবেলায় এমন অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে ভারতের দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দাবি করা হয় এমন কোনো অভিযানই হয়নি। বিনা উস্কানিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পাক সীমান্তে গোলাবর্ষণে অভিযোগ আনা হয়েছে এতে। রেডিও পাকিস্তানকে দেয়া বিবৃতিতে একে ভারতের নগ্ন আগ্রাসন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীরও। हिंदुस्तान की तरफ से स्मॉल वेपन फायर हुआ 5 सेक्टर्स में, जिसमें लीपा भी था, बिम्बर भी था और 3 और लोकेशंस के ऊपर लाइन ऑफ कंट्रोल पे उन्होंने फायरिंग की, जिसके नतीजे में हमारे 2 फ़ौजी शहीद हुए हैं और 9 फ़ौजी जो हैं वो ज़ख्मी हुए हैं। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে মতপার্থক্য আর দায়িত্বশীলদের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই ভারতের উরি সীমান্তে জঙ্গি হামলা ও 18 সেনাকে হত্যার পর দুদেশের সম্পর্ক খারাপ দিকে মোড় নেয়। আসে যুদ্ধ ও পারমাণবিক হামলার হুমকিও। সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে দুদেশ। রাজস্থান সীমান্তে চলছে পাকিস্তানের স্থল ও বিমান বাহিনীর 15,000 সেনার মহড়া। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবারে খেলাধুলার প্রসঙ্গ। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। এবার শিরোপা জয়ের স্বপ্ন। শেষ 4-এর লড়াইয়ে চাইনিজ তাইপেকে 6-1 গোলে হারিয়ে এই আসরে প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। শুক্রবার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে তারা। এদিকে ক্রিকেট বোর্ড থেকে হকির উন্নয়নে আর্থিক সহায়তা বাড়ানো হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হকির নীল টার্ফে প্রাণবন্ত লড়াই আর উপভোগ্য ম্যাচে অর্জনের খাতাটা সমৃদ্ধ হচ্ছে অনূর্ধ্ব 18 হকি দলের। ভারত ওমানের পর চাইনিজ তাইপের বিপক্ষেও প্রত্যাশিত পারফরমেন্স আশরাফুল রাব্বিদের। শেষ 4-এর লড়াইয়ে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামের নৈপুণ্যে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আহমেদ রাজুর স্কোরে বাড়ে ব্যবধান। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে লড়াই জমে তোলে চাইনিজ তাইপে। তবে 1 গোল হজম করার পর তাইপেকে চেপে ধরে আরও 4 গোল আদায় করে নেয় বাংলাদেশ। আশরাফুল একাই করেন 3 গোল। কৌশলগত কারণে ম্যাচের শেষ 15 মিনিট আগে উঠিয়ে নেওয়া হয় আশরাফুলকে। স্বাগতিকদের পক্ষে শেষ 2টি গোল করেন সজীব ও রাব্বি। 6-1 গোলের জয়ে প্রথমবার অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে হারানো ভারতকেই ফাইনালের প্রতিপক্ষ পেয়ে শিরোপা জয়ের স্বপ্ন এখন আশরাফুলদের চোখে। এটা অবশ্যই আনন্দের, ভালো লাগতেছে। আর আমরা চেষ্টা করবো ফাইনাল আমাদের বেস্ট হকি খেলার জন্য। ইনশাল্লাহ আমরা দেশের জন্য কিছু করবো। পাকিস্তান ইন্ডিয়া কোনো বিশাল ব্যাপার নয়। আমাদের খেলা যদি আমরা সঠিকভাবে খেলি, যে প্ল্যানে আমরা খেলে আসছি ফার্স্ট খেলা থেকে এই পর্যন্ত, তাতে সাকসেস হওয়ার রেট আমাদের অনেক বেশি। বাংলাদেশের খেলা দেখে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি। হকিতে দেখছেন উজ্জ্বল ভবিষ্যৎ। তাই হকির উন্নয়নে ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতা আরও বাড়ানোর কথা বলেছেন তিনি। আগের মতো 2 কোটি 3 কোটি টাকা দিয়ে হবে না, একটু বড়ই দিবে। আমরা ওইভাবেই প্রিপারেশন নিয়েছি এবং আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল সাপোর্ট দেম। বিসিবির যে স্পন্সর্স যারা আছে আমাদের এই হকির সাথেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। জানুয়ারির দিকে আমরা কিন্তু আবার আমাদের মিডিয়া রাইটসটা বিক্রি করতে যাচ্ছি। ওখানটায় যারাই পাবে তাদের একটাকে আগের থেকেই বলে দেওয়া থাকবে, তাদেরকে হকিতেও কন্ট্রিবিউট করতে হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের ওন ক্যাপাসিটি আমরা বিল্ড করতে পারি, তাহলে আমরা স্পন্সরও প্রচুর পাবো। আর ক্রিকেট কন্ট্রোল বোর্ড, পার্টিকুলারলি পাপন ভাইদের যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রপারলি আমরা সর্বোচ্চ প্রায়োগিক ব্যবহার করতে পারবো। ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে পাকিস্তানের স্বপ্ন চূর্ণ করে 3-1 গোলে জয় তুলে নেয় ভারত। শুক্রবার বিকাল 3টায় শিরোপা যুদ্ধে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি।
জঙ্গি হামলার পরও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়নি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এবার ঢাকায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্রে নিষেধাজ্ঞা পুলিশের। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। জঙ্গি হামলার পরও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ এতটুকু বাধাগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জঙ্গিবাদী কর্মকাণ্ড দমনে সরকারের কার্যকর পদক্ষেপের ফলে দেশে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাত নিয়ে দুদিনের সম্মেলন উদ্বোধন শেষে যৌথ এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, জঙ্গি হামলার পরও আগস্টে রপ্তানি 19% বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে 30 বিলিয়ন মার্কিন ডলার পোশাক রপ্তানির টার্গেট অবশ্যই পূরণ হবে। কঠোর পদক্ষেপ নেওয়ায় সরকার জঙ্গি নির্মূলে সফল হয়েছে বলে দাবি করেন তোফায়েল আহমেদ। সম্মেলনে বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক ডাচ মন্ত্রী লিলিয়ান প্লুমেন জানান, জঙ্গিবাদ এখন একক কোনো দেশের সমস্যা নয়। জঙ্গি দমনে সব দেশকে একযোগে কাজ করতে হবে। এক প্রশ্নের জবাবে প্লুমেন জানান, জঙ্গি হামলার পর বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নেওয়ার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডাচ মন্ত্রী। হৃদরোগ ও স্ট্রোক বিশ্বে সবচেয়ে বড় ঘাতক ব্যাধি। প্রতি বছর বিশ্বে 1,75,00,000 লোক মারা যায় এই রোগে, আর বাংলাদেশে মৃত্যু হয় প্রায় 8 লাখ রোগীর। সংখ্যার বিষয় হলো, জীবনাচরণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে উন্নত বিশ্বে মৃত্যুর হার কমলেও বাড়ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে। 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সুস্থ হার্ট, প্রাণবন্ত জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের 194টি দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে গুরুত্বের সাথে। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অসংক্রামক রোগের মধ্যে ভয়াবহ হিসেবে চিহ্নিত করা হয় হৃদরোগকে। গবেষকরা জানিয়েছেন, প্রতি বছর পৃথিবীতে মোট রোগীর 29 ভাগ মারা যায় হার্টের রোগে। আশঙ্কা করা হচ্ছে, সচেতনতা না বাড়লে 2030 সাল নাগাদ বছরে মারা যাবে 2,30,00,000 মানুষ। ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই সম্ভব হয় না যথাযথ চিকিৎসা নেয়ার। আজকেই ভর্তি করছি, অবস্থা খারাপ। বুকে ব্যথা হয়, হাঁটলে পরে আপনার ধলফড় করতো, তারপরে আপনার বুকের ভেতর খিল ধরে যাইতো, মানে চাপ চাপ ভাব ব্যথা। পরশুদিন রিং পরাইছি, কালকে দিনটা মাঝখানে গেছে। আজকে আমি আল্লাহর মনে হচ্ছে যে আমি পুরোপুরি সুস্থ। আগে সাধারণত বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত হলেও বর্তমানে তরুণ এমনকি শিশুরাও ভুগছেন হার্টের নানা অসুখে। আর বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে বাড়ছে আশঙ্কাজনকভাবে। কিন্তু কেন? বন্ধু বান্ধব নিয়ে বসে তারা হয় ধূমপান করছে অথবা ভালো খাবার খাচ্ছে। এবং ভালো খাবারের ডেফিনেশন কি? কাচ্চি বিরিয়ানি, কোক বা ফাস্টফুড, আদার্স। সেটা আমরা যদি ওয়েস্টার্ন সোসাইটি দেখি, এরকম এডুকেটেড একটা গ্রুপ যারা কাজে নামছে, তারা কিন্তু খাচ্ছে খুবই কম এবং সালাদ খাচ্ছে বেশিরভাগ, যেটা হেলদি ডায়েট। তামাক ও তামাক জাতীয় দ্রব্য গ্রহণ, বেশি লবণ ও চিনি খাওয়া, তেল চর্বিযুক্ত খাবার, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস, দুশ্চিন্তা ও শারীরিক পরিশ্রম না করাকে হৃদরোগের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নিজে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, চর্বি জাতীয় জিনিস কম খেতে হবে, শাকসবজি ফলমূল খেতে হবে, ধূমপান থেকে নিজেকে বিরত থাকতে হবে। দিন দিন এটা বাড়ি চলছে এবং এই জুড়ে আমরা যদি এগুলা প্রিভেন্টিভ মেজার না নেই তাহলে আরও বাড়বে। চিকিৎসা নেয়ার চেয়ে রোগ প্রতিরোধেই গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজার মধ্যে তাজিয়া মিছিল পড়েছে, তাই দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল বছর তাজিয়া মিছিলে ছিনতাইয়ের ঘটনার কারণে ধারালো অস্ত্র নিয়ে মিছিল না করার আহ্বান জানানো হয়। এছাড়া রাজধানীর 229টি পূজা মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান মিয়া। নিচ্ছে আরও একবার গ্রেট লস সিরামিক সংবাদ বিরতি।
9/11-এর হামলায় হতাহতদের পরিবারকে সৌদি আরবের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে মার্কিন কংগ্রেসে বিল পাস। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল থেকে পেসার রুবেল বাদ 8 বছর পর ফিরলেন স্পিনার মোশাররফ। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দেওয়ার পরও 9/11-এর হামলায় হতাহতদের পরিবার সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে এমন একটি বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের এই সিদ্ধান্তকে বড় ধরনের ভুল বলে মন্তব্য করেছেন ওবামা। বিলটি সমালোচনা করে ওবামা বলেন, এর ফলে সৌদি মার্কিন সম্পর্কের অবনতি ঘটবে, সেই সাথে আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার আশঙ্কাও করছেন তিনি। বিলটি পাশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে সিআইএ। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে 97 ভোটে ও নিম্নকক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 348-77 ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়। 8 বছরের শাসন আমলে প্রথমবারের মতো কোনো বিলে ওবামার ভেটো খারিজ হলো। 2011 সালে 11 সেপ্টেম্বর বেশ কয়েকটি বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলা চালায় আল কায়েদা জঙ্গিরা। এতে অন্তত 3000 মানুষ নিহত ও 6000 জন আহত হয়। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচনের নামে মানুষ হত্যাকারীরাই জঙ্গিবাদের হোতা, বিচার হবে বিএনপির, ওয়াশিংটনে বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতা হান্নান শাহর 4 দফা জানাজা, দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা, গাজীপুরে কাল দাফন। সরকার উৎখাতের ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট, মালামাল ক্রোকের নির্দেশ। অক্টোবরে আবারও কমছে জ্বালানি তেলের দাম, জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রভাব যেন পড়ে সব সেক্টরে, পরামর্শ বিশ্লেষকদের। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালিয়ে বহু জঙ্গিকে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনী, সত্যতা অস্বীকার ইসলামাবাদের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাঙালি অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।